আজকে আমরা পড়ব উদ্ভিদ দেহে জলের পরিবহন কিভাবে হয়। উদ্ভিদ দেহে জল পরিবাহিত হয় জাইলেম কলার মধ্য দিয়ে। একে ঊর্ধ্বমুখী পরিবহনও বলা হয়, অর্থাৎ মূল দ্বারা জল কাণ্ডের মধ্য দিয়ে পাতায় পৌঁছাবে। এটা সম্পূর্ণ জলের পরিবহন। জলের পরিবহনকে আমরা তিনটে পার্টে যদি আমরা ভাবি, যে মূল দ্বারা পরিবেশ থেকে জল শোষিত হবে, সেই জল মূল রোম থেকে মূলে প্রবেশ করবে, সেখান থেকে কাণ্ডে প্রবেশ করবে, কাণ্ডের মধ্য দিয়ে সেটা ঊর্ধ্বমুখে বাহিত হয়ে পাতায় পৌঁছবে। অর্থাৎ মূলে কিভাবে জল শোষিত হয়, কাণ্ডে কীভাবে ঊর্ধ্বমুখী পরিবহন হয় এবং পাতায় কিভাবে পৌঁছায়, এই তিনটি পার্টে আমরা পড়ব। এখন মূলের যদি আমরা গঠনে আসি, তাহলে আমরা দেখব মূলের একদম বাইরে একটা স্তর আছে, সেটা হচ্ছে বলা হয় এপিব্লেমা। এটা হচ্ছে মূল রোম, তারই একটা উপবৃদ্ধি। তার পরের স্তর হচ্ছে কর্টেক্স বা বহিস্তর, তার পরের স্তর হচ্ছে অন্তস্তক, পরিচক্র, তারপর ভিতরে জাইলেম। অর্থাৎ এই জাইলেমের মধ্যে এই বাইরে থেকে জলটা জাইলেমে আসতে হবে। এটাকে আমরা তিনটে পার্টে পড়ব। অর্থাৎ পরিবেশের জল মূলরোমে প্রবেশ, মূলরোম থেকে জলটা কর্টেক্সে প্রবেশ, কর্টেক্স থেকে সেটা অন্তস্তকটা ভেদ করে তারপর জাইলেম বাহিকায় প্রবেশ, এবং সেই জাইলেম বাহিকায় প্রবেশ করার পর এটা মূলের জাইলেম বাহিকা, তারপর সেটা আবার কাণ্ডের জাইলেম বাহিকায় প্রবেশ করতে হবে, কারণ মূলের জাইলেম বাহিকার সঙ্গে কাণ্ডের জাইলেম বাহিকার কিন্তু যোগ আছে। তারপর সেটা দিয়ে সেটা পাতায় পৌঁছবে। এবার আমরা যদি দেখি যে কিভাবে এই জলটা পরিবেশ থেকে জাইলেম বাহিকায় প্রবেশ করছে, তাহলে আমরা প্রথম পার্টটা পড়ব, যে পরিবেশ থেকে মূলরোমের মাধ্যমে কিভাবে জলটা প্রবেশ করছে প্রথমে, অর্থাৎ মূলরোম দ্বারা জল শোষণ। এটা অন্তঃবিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে হয়। তোমরা আগেই পড়েছ, অন্তঃবিশ্রবণ প্রক্রিয়ায় কোনো কোষকে যদি একটা লঘুসারক দ্রবণে রাখা হয়, তাহলে অভিস্রবণ প্রক্রিয়ায় কম ঘনত্বের দ্রাবক অর্থাৎ জলটা বেশি ঘনত্বে প্রবেশ করবে এবং সমঘনত্বে এসে পৌঁছবে। এখন দেখা যাচ্ছে এই যে মূলরোম একটা বৈশিষ্ট্য হচ্ছে মূলরোম এককোষী, এর মধ্যে একটা ভ্যাকুল আছে এবং কোষ পর্দা। এখানে তোমরা জানো অভিস্রবণ প্রক্রিয়া একটা অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। এখানে কোষ পর্দা যেটা আছে মূলরোমে, সেটাই অর্ধভেদ্য পর্দার কাজ করে। পরিবেশের জল লঘুসারক এবং কোষের যে রসের ঘনত্ব, সেটা মূলরোমের যে কোষ সেটার ঘনত্বটা বেশি, ফলে অন্তঃবিশ্রবণ প্রক্রিয়ায় পরিবেশের জলটা মূলের মধ্যে প্রবেশ করে, মূলরোমের মধ্যে প্রবেশ করে। এবার এটা হচ্ছে মূলরোম দ্বারা জল শোষণ, এবং এই শোষিত জলটা কোথায় পৌঁছাবে? কর্টেক্সে পৌঁছাবে। এটা কিন্তু কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে। কিভাবে? যখনই মূলরোম জল শোষণ করবে, তাহলে এর ঘনত্বটা কী হবে? বাড়বে না কমবে? কমে যাবে। এটা অতিসারক ছিল, এটা লঘুসারক হয়ে যাবে। কিন্তু তার পাশের কোষটা কি? তার পাশের কোষটা হচ্ছে অতিসারক। তাহলে কম ঘনত্ব থেকে আবার জলটা কোথায় পৌঁছবে? বেশি ঘনত্বে গিয়ে পৌঁছবে। এটা এই এপিব্লেমা যে কোষগুলো, সেটাও লঘুসারকে পরিণত হবে। আবার এই এপিব্লেমার কোষগুলো থেকে পাশে যে কর্টেক্সের কোষ, এগুলো সব সজীব কোষের মধ্য দিয়ে পরিবাহিত হচ্ছে। এই কোষের ঘনত্বটা কি? অতিসারক, কিন্তু তার পাশের কোষের ঘনত্বটা কি? লঘুসারক। তাহলে কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় এই লঘুসারক থেকে, অর্থাৎ কম ঘনত্বের দ্রবণের দ্রাবক কোথায় যাবে? বেশি ঘনত্বে প্রবেশ করবে। অর্থাৎ এবার এই কর্টেক্সের কোষটা আবার লঘুসারক হয়ে গেল, কিন্তু তার পাশের কোষটা সেটা অতিসারক। এইভাবে কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় এক কোষ থেকে আর এক কোষে এরকম করে প্রবেশ করে শেষ পর্যন্ত এসে পৌঁছাবে হচ্ছে অন্তস্তকে। এখন অন্তস্তকের মধ্য দিয়ে জাইলেম বাহিকায় প্রবেশ করতে গেলে কিন্তু একটু সমস্যা হয়। কেমন? যে এই অন্তস্তকের কোষের মধ্যে একটা মোম জাতীয়, সুবিরেন জাতীয় একটা আস্তরণ পড়ে যায়, একে বলা হয় ক্যাসপেরিয়ান পট্টি। ফলে এখান থেকে জলটা প্রবেশ করতে পারে না। কিন্তু এদের মাঝে মাঝে, অন্তস্তকের মাঝে এক ধরনের কোষ, তাকে বলা হয় পারণ কোষ, সেটার মধ্যে কিন্তু ক্যাসপেরিয়ান পট্টি নেই। ফলে সেই পারণ কোষের মধ্য দিয়ে কিন্তু জলটা
আস্তে আস্তে পরিচক্র ভেদ করে তারপর জাইলেম বাহিকায় প্রবেশ করে। তাহলে আমরা 3টে পার্ট বুঝলাম। মূলরোম দ্বারা জল শোষণ, সেই জল কর্টেক্সে প্রবেশ, কর্টেক্স থেকে অন্তঃস্তক অতিক্রম করে সেটা জাইলেম বাহিকায় প্রবেশ করলো। এবার আসবো এই জাইলেম বাহিকায় প্রবেশ করার পর, এটা জাইলেম বাহিকায় প্রবেশ করার পর সেটা কিভাবে পাতায় ঊর্ধ্বমুখে বাহিত হবে। এটা একটা মনে রাখা দরকার। আমরা যখন স্ট্র করে কোনো কিছু পানীয় খাই তাহলে দেখবে উপর থেকে আমরা একটা চাপ প্রয়োগ করি, টানি, যেটা ফলে জলটা আমাদের মুখে এসে পৌঁছায়। ঠিক এখানেও সেরকম করেই যদি ভাবো যে এখানে নিশ্চয়ই কোনো একটা টান সৃষ্টি হচ্ছে যার জন্য এই জলটা উপরে পৌঁছচ্ছে। সেটা আমরা বলবো এখন কিভাবে। এই পার্টটাকে আমরা পড়বো রসের উৎস্রোত। অর্থাৎ রসের উৎস্রোত কি? মূল দ্বারা শোষিত জল, জলের দ্রবীভূত খনিজ লবণ একত্রে বলা হয় রস। সেই রসটা অভিকর্ষের বিরুদ্ধে জাইলেম বাহিকা দিয়ে ঊর্ধ্বমুখে যায়, সেটাই হচ্ছে রসের উৎস্রোত। এখন এই প্রসঙ্গে যে কিভাবে জলটা ঊর্ধ্বমুখে বাহিত হয়, রসের উৎস্রোত সম্পর্কে সবথেকে গ্রহণযোগ্য মতবাদ সেটা ডিকসন ও জলির মতবাদ। বাষ্পমোচন টান ও জলের সমসংযোগ বল, এটা মতবাদ। এখন এটা একটু ব্যাখ্যা করব আমি, যে এই যে জাইলেম বাহিকাগুলো খুব সরু হয়। জাইলেম বাহিকা সরু হওয়ার ফলে এর মধ্য দিয়ে জলগুলো নিজেদের মধ্যে একটা সমসংযোগ বল সৃষ্টি করে। দেখো, এটা জাইলেম বাহিকা, দুটো জলের অণুর মধ্যে যে একই জাতীয় যে অণু, তার মধ্যে টানকে বলা হয় সমসংযোগ বল। এবং এই জলের অণুর সঙ্গে যে জাইলেম বাহিকা যে সেলুলোজ জাতীয় অংশ দিয়ে গঠিত, তার সঙ্গে যে টান, অর্থাৎ বিষম জাতীয় অণুর মধ্যে টান, তাকে বলা হয় অসম সংযোগ বল। এই দুটো বলের ফলে এই জাইলেম বাহিকার মধ্য দিয়ে জল একটা অবিচ্ছিন্ন স্তম্ভ গঠন করে। তাহলে কোন কোন বলের জন্য অবিচ্ছিন্ন স্তম্ভ গঠন করে? জলের নিজের অণুর মধ্যে সমসংযোগ বল এবং জলের অণুর সঙ্গে জাইলেম বাহিকার যে সেলুলোজ অণু, তার সঙ্গে যে অসম সংযোগ বল, তার ফলে জাইলেম বাহিকার মধ্যে জল একটা অবিচ্ছিন্ন স্তম্ভ গঠন করে। এখন স্তম্ভ গঠন হয়ে গেছে, এবার স্তম্ভটা কিভাবে পাতায় পৌঁছাবে সেটা আমরা দেখব। দেখো, আমরা জানি পাতার যে গঠন আমরা আগে জানি, যেখানে পত্ররন্ধ্র থাকে, পত্ররন্ধ্রের মধ্যে রক্ষী কোষ এখানে, আর পাতার ভিতরে যে কোষগুলো থাকে সেই কোষগুলো মেসোফিল কলা বলা হয়। যাই হোক, এই কোষগুলোর মধ্যে যে জল থাকে সেই জলগুলো কিন্তু বাষ্পাকারে বেরিয়ে যায়। এখন কোনো জায়গা থেকে জল বেরিয়ে গেল, তোমরা যদি উনুনে কোনো চিনির জল ধরো, তোমরা ফোটাচ্ছ, তাহলে জলটা যখন বাষ্পীভূত হয়ে যাবে তখন জলটা কি গাঢ় হয়ে যাবে? তো চিনির জলটা, অর্থাৎ তার ঘনত্বটা বেড়ে যাবে। তাহলে অর্থাৎ এখান থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে এর ঘনত্বটা বেড়ে যাবে, এটা অতিসারকে পরিণত হবে। কিন্তু এই অতিসারকে পরিণত হলে সে জল পাবে কোথা থেকে? তার পাশের কোষটা কিন্তু এর তুলনায় লঘুসারক। তাহলে জলটা আবার দেখো, এই কম ঘনত্বের কোষের জল বেশি ঘনত্বে প্রবেশ করবে। এইভাবে এই কোষের জলটা এখানে প্রবেশ করবে, আবার করবে তার পাশের কোষ থেকে জল নেবে। এইভাবে ধীরে ধীরে শেষ পর্যন্ত জলের সোর্স কোথায়? শেষ পর্যন্ত জল কিন্তু জাইলেম বাহিকায়। ঠিক আছে, এইভাবে জাইলেম বাহিকায় জলের টান পড়বে, একেই বলা হয় বাষ্পমোচন টান। অর্থাৎ টানটা পড়ছে পাতায়, সেটা হচ্ছে বাষ্পমোচন টান। বাষ্পমোচনের ফলে এখানে পাতায় যে জলের প্রয়োজন, তার যে টান, সেটাই হচ্ছে বাষ্পমোচন টান। এখানে টান পড়লেই জলটা কিন্তু এই কোষে প্রবেশ করছে, আর কোষে প্রবেশ করলেই এখান থেকে কিন্তু জলটা আস্তে আস্তে ঊর্ধ্বমুখে ধাবিত হচ্ছে। তাহলে বাষ্পমোচন টান প্রয়োজন, বাষ্পমোচন টানের কথা বলবে, জলের সমসংযোগ বল, অসম সংযোগ বলের কথা বলবে। আর একটা এখানে বলে রাখা দরকার যে মূলজ চাপও কিন্তু রসের উৎস্রোতের ক্ষেত্রে অনেকটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এখন এই মূলজ চাপটা কি? তোমরা আগেই আমরা বলেছি, এখানে পড়েছি যে এই কর্টেক্স অঞ্চলে এই কোষটি রসস্ফীত হচ্ছে, আবার এই যখন এখানে জল প্রবেশ করছে তখন এর রসস্ফীতি কমে যাচ্ছে, এর রসস্ফীত হচ্ছে, আবার যখন জল দিচ্ছে পাশের কোষে এই রসস্ফীতিটা কমে যাচ্ছে। তাহলে একবার রসস্ফীত হচ্ছে, আবার রসস্ফীত কমে যাচ্ছে, এর ফলে একটা চাপের সৃষ্টি হয়। এটাই হচ্ছে মূলজ চাপ। অর্থাৎ কর্টেক্স অঞ্চলের কোষগুলো একবার রসস্ফীত হচ্ছে, একবার রসস্ফীত তো কম হয়ে যাচ্ছে, এর ফলে যে চাপের সৃষ্টি হচ্ছে সেটাই মূলজ চাপ। এই মূলজ চাপের জন্যও কিন্তু রস, অর্থাৎ খনিজ লবণ, জল কিছুটা দূর কিন্তু যায়।
এইভাবেই কিন্তু বাষ্পমোচন টান, মূলজ চাপ, জলের সমসংযোগ অসমসংযোগ বলের ফলেই কিন্তু রসের উৎসবটা ঘটে। তাহলে জল শেষ পর্যন্ত পাতায় পৌঁছালো। এরপরের আমরা পড়ব যে কীভাবে খাদ্য সারা দেহে ছড়িয়ে পড়ে, অর্থাৎ নিম্নমুখী পরিবহন। আজ এই পর্যন্তই। আর তোমরা আমি তোমাদের বইটা দেখলাম, যথেষ্ট ভালো লেখা আছে। আমি শুধু বুঝিয়ে দিলাম, বইটা পড়বে, তারপর আমি কোশ্চেন দেব, তোমরা সেগুলো লিখবে।